সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। শোনো, আজকের দিনে আমি তোমাদের সবার জন্য একটা বিশেষ ঘোষণা করছি। মহারাজ যখন বিশেষ ঘোষণার কথা বলছেন তখন আশা করি এটি খুবই সুখের মানে আনন্দের ঘোষণাই হবে। ঠিক ধরেছ কবি, এটা আনন্দের ঘোষণাই বটে। বাবা বাবা, অনেক দিন কোন সুখ সংবাদ পাইনি মহারাজ। আজ আপনার মুখ থেকেই আনন্দের ঘোষণা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। মহারাজ আপনি বলুন, আমরা শুনতে চাই। বিলক্ষণ মহারাজ, পূর্ণিমা তিথি এসেই গেছে। এটাই তো সময় যে কোনো আনন্দের ঘোষণা করার জন্য। তাহলে আমার মনে হয় মহারাজকে এবার বলতে দেওয়া হোক। তোমার দেখছি বড়ই তাড়া গোপাল। ও বুঝেছি, আনন্দের ঘোষণা শুনে তুমি উদ্গ্রীব, কিন্তু কেন বলো তো? বাড়িতে মনে হয় তোমার গিন্নি তোমাকে বিশেষ আনন্দে থাকতে দেয় না। ভুল বলছেন মন্ত্রী মশাই, আমার গিন্নি সব সময়ই পরম আনন্দে থাকে, আর গিন্নি আনন্দে থাকলেই আমিও আনন্দে থাকি। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমার গিন্নি মানে তোমাদের রানীমাও পরমানন্দেই আছেন, তাই আমিও আনন্দে আছি। বেশ বলেছ গোপাল। এখন কথা হচ্ছে, রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে রানীমা তোমাদের সবাইকে রাখি পরাবেন। এ তো দারুণ খবর মহারাজ, আমি ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেটা রানীমাকেই জানিও মন্ত্রী। এখানে সবাইকে রাখি পরিয়ে রানীমা যাবেন বাপের বাড়ি তার দাদাদের রাখি পরাতে। সত্যি খুব আনন্দের খবর মহারাজ। আমাদের রানীমা কাল সবাইকে পরাবেন রাখি, সেই আনন্দে নেচে উঠেছে আমার মনের পাখি। হ্যাঁ সত্যি, এটা খুব আনন্দের খবর। আর এই যে আনন্দ, এটা শুধু মনে, বিজ্ঞান এর হদিশ পায়নি। ঠিক ঠিক। খুবই ভালো কথা মহারাজ, কিন্তু একজনকে নিয়ে আমার খুব চিন্তা আছে। চিন্তা? সে কি, কাকে নিয়ে চিন্তা মন্ত্রী? এই গোপালকে নিয়ে। আমাকে নিয়ে চিন্তা? কিসের চিন্তা? মহারাজ আমি যেটা ভাবছি সেটা হলো, গোপালের যা মোটা চেহারা আর মোটা মোটা হাত, তাতে গোপালকে রানীমা রাখি পরাবেন কি করে? মন্ত্রী মশাইকে সেটা না ভাবলেও চলবে মহারাজ। উনি মনে হয় আমার জন্য একটু বেশি চিন্তা করে ফেলেছেন। সবার শুরু থেকেই আমি সেটা লক্ষ্য করছি মহারাজ। গোপাল তুমি যে কি বলো, হ্যাঁ? শোনো গোপাল, আমার মনে হয় তোমার হাতে রাখি পরাতে হলে একমাত্র উপায় হলো গরুর গলার দড়ি। দেখুন, আপনি কিন্তু একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে দয়া করে চুপ করতে বলুন। ঠিক মন্ত্রী, তোমার এখন চুপ করে যাওয়াই ভালো। তুমি আর কথা বাড়িও না। আমারও গোপালকে নিয়ে এইসব কথা শুনতে মোটেই ভালো লাগে না। বেশ মহারাজ, আমি চুপ করলাম। শুটকো মন্ত্রী মশাইকে চুপ করতেই হবে। বাহ গোপাল, এবার যে তুমি শুরু করলে। গোপাল, তুমিও চুপ করো না। আমাদের আজকের মতো সভা এখানে মুলতুবি করা হলো। আমাকে ফুটকো বলা? গোপালের এত বড় আস্পর্ধা, এর আমি প্রতিশোধ নেবই নেব। আপনি হুকুম করলেই ওই গোপালকে এক্ষুনি ওই ধরে বেঁধে নিয়ে আসছি। হ্যাঁ। ওরে না না, এক্ষুনি ওসব করতে হবে না, তাহলে লোক জানাজানির ভয় থাকবে। গোপাল নিজেও সন্দেহ করতে পারে। এমন কিছু করতে হবে যাতে গোপাল শায়েস্তা হবে। বুঝেছি, তার মানে আপনি চাইছেন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, তাই তো? ঠিক ধরেছিস বটা। যত দিন যাচ্ছে ততই তোর বুদ্ধি খুলছে। শুধু এইটুকুই কর যাতে গোপাল আছাড় খেয়ে পড়ে যায়। শুধু আছাড় এতেই হবে? হ্যাঁ, আপাতত এতেই হবে। আমি এখন যাই, তোরা কিছু কর। গোপালের এই পথ দিয়ে যাবার কিন্তু সময় প্রায় হয়ে এসেছে। কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমন।
আমাকে এবার যে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও রানী, তুমি যাও, আর দেরি করো না, তাহলে তোমাদের দাদাদের রাখি পরাতেও তো দেরি হয়ে যাবে। কিন্তু গোপাল যে এলো না এখনো। গোপালকে নিয়ে আপনি একদম ভাববেন না রানীমা। গোপালের আসলে কোনো কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই, আর দেরি করে রাজসভাতে আসাটাই ও নিয়ম করে ফেলেছে। আমাকে একটু ধরে তোলো। ও কি সর্বনাশ, আমার আমার তো পুরো গায়ে কাদা লেগে গেল। ও ও ওরে দেখ, এই বুড়োটা কিরকম কাদায় পড়ে খেলা করছে। এই জন্য বলা হয় বুড়ো মানে বাচ্চা, খেলার আর কিছু পেলে না, শুধু ওই কাদা। আমি বুঝতে পারছি আমার এই হাল কি করে হলো। তা তোরা কি আমাকে তুলবি নাকি শুধুই হাসবি? তুমি আরো খানিকক্ষণ ওই কাদার মধ্যে খেলো, বুঝলে? হ্যাঁ, তোমাকে তুলতে অনেক বড় বড় পালোয়ান লাগবে, আমাদের অত শক্তি কোথায় গো। সাক্ষাৎ দুটো শয়তান। আরে বাবা রে, কি যন্ত্রণা হচ্ছে গো। কেউ কি আছো? কোথায় গেলে গো? আমাকে একটু ধরে তোলো। ও কি সর্বনাশ। ও ও আরে বাবা রে। ও এ কি গোপাল দাদা, পড়ে গেলে কি করে? পড়েছি কি আর সাত করে? এই দেখো, কে দড়ি ফেলে রেখেছিল, ওতে পা জড়িয়ে পড়ে গেছি। ভাগ্যিস তুমি এলে, নইলে যে কিভাবে উঠতাম কে জানে। এ কি, তোমার হাত দেখছি ছড়ে গেছে। আরে কি করছো? তুমি একদম চুপ করে থাকো, জায়গাটা বাঁধতে হবে, না হলে বিষে যাওয়ার ভয় থাকবে। তাই বলে তোমার অমন শাড়িটা নষ্ট করবে? ও শাড়ি আমার অনেক আছে, তোমাকে ভাবতে হবে না, বুঝলে? কি ব্যাপার গোপাল, এত দেরি কেন? রানীমার রাখি পরানো যে হয়ে গেল। আমি আগেই জানতাম মহারাজ গোপাল দেরি করে আসবে। মন্ত্রী মশাই, আপনি যে জানতেন সেটা আমি ভালোই বুঝতে পারছি। তুমি ঠিক কি বলতে চাইছো গোপাল? গোপাল, তুমি দেরি করে এসেছো সম্পূর্ণ তোমার দোষে। এখন উল্টো পাল্টা কথা বলে কথা ঘুরিও না তো। আমাকে মার্জনা করবেন মহারাজ, আমি একটু পড়ে গেছিলাম এই আর কি। কিন্তু বাকি কোনো সভাসদদের দেখছি না মহারাজ। কেন গোপাল, তাদের কি ঘর বাড়ি নেই? তুমি কখন আসবে সেই জন্য তারা সবাই বসে থাকবে, এটা তুমি আশা করো কি করে? না 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 না, আমি কোনো আশাই করিনি। তবে কিনা বাড়িঘর নিশ্চয়ই আপনারও আছে, তাও আপনি আমার জন্য বসে আছেন দেখে আমি যার পর নাই আনন্দিত। আমার কথাতেই মন্ত্রী এখনো আছে গোপাল। তুমি নিশ্চয়ই জানো যে তোমাদের থেকে মন্ত্রীর কাজ কিঞ্চিত বেশি। যাই হোক, তোমার এখন কোনো কাজ নেই গোপাল, তুমি এখন আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, আমি এখন চললাম। আজ একটু সকাল সকাল রাজসভায় যেতে হবে, বুঝলে? কাল যেতে খুব দেরি হয়ে গিয়েছিল। যাও, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, একটা কথা? আচ্ছা বলো শুনি। এই আমার একটা নতুন কানের দুলের শখ হয়েছে গো। তুমি আমাকে একটা কানের দুল গড়িয়ে দাও। ও একটা? দু কানে নয় বলছো? আমলো যা, আমি কি তোমার মতো কান কাটা নাকি? বলি, দুল কখনো এক কানে হয়? কোনোদিন কেউ শুনেছে? কথা ঘোরাবে না একদম, বলে দিচ্ছি। হ্যাঁ, পাগল, আমি কথা ঘোরাবো? তুমি তো আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আবার বাজে কথা। আমি এখন চললাম।
এবার এই কাজটাও করতে হবে রে বটা ঘটা। আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু আপনি ওই পুটির বাবার জমিতে মই দিতে চাইছেন কেন একটু বলবেন? শোন, ওই পুঁটির বাবা অনেক ভাগ চাষিদের দিয়ে চাষ করিয়েছে, আর জমিতে পাকা ধান পুরো ভরে আছে। তোরা তো জানিস যে সমস্ত চাষি পাকা ফসল ফলায় তাদের কাছ থেকে আমি নিজের জন্য একটু বেশি করে খাজনা নিই। মন্ত্রী দেখছি খুব গদগদ হয়ে বটা আর ঘটার সাথে কথা বলছে। এবার আমি বেশ বুঝতে পারছি কালকে আমার পড়ে যাবার জন্য ওই মন্ত্রীই দায়ী। মন্ত্রী আমার ভাবমূর্তি মহারাজের সামনে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। না, এর একটা বিহিত করতেই হবে আমাকে আজ রাত সভায়। ওহো, এবার এবার বুঝতে পেরেছি। কিন্তু পুঁটির বাবা কিছুতেই আমাকে ওই ভাগ চাষিদের নাম বলছে না। আমি এটা মেনে নেব না। পুরো খাজনায় রাজকোষে চলে যাবে আর আমার লবডঙ্কা। না না মন্ত্রী মশাই, এ তো আপনার উপর জুলুম। আমরা আজ রাতেই ওই পুটির বাবার জমিতে মই দেব, কিন্তু রাতের অন্ধকারে আমরা ঠিক জমিটা বুঝতে পারবো না। আপনাকে কিন্তু একটু সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, আমি থাকবো তোদের সাথে। মহারাজ, গোপাল আজ একদম ঠিক সময় চলে এসেছে। সে তো দেখতেই পাচ্ছি। হায় গোপাল, তোমার আর রানীমার হাতে রাখি পরা হলো না। না, পড়া হলো না, তবে তাতে কিছু হয়নি। কি বলছো গোপাল? মহারাজ, গোপাল বলছে। আমাকে কথা শেষ করতে দিন মন্ত্রী মশাই। কি মুচকি হাসছো গোপাল? পুটির মা আমাকে রাখি পরিয়েছে। কোথায় তোমার রাখি গোপাল? ওই পট্টিটা? হ্যাঁ, ওটা তোমার রাখি? হ্যাঁ, এতে এত হাসির কি আছে? মহারাজ, আমার নিজেরই একটা ছড়া মাথায় এসেছে। আপনি অনুমতি দিলে বলতে পারি, যদিও আমি সভাকবি নই। অনুমতি দিলাম মন্ত্রী। পুঁটির মা যমুনা, গোপাল হলো জম, গোপালের হাত গেছে কেটে, মাথায় আলুর দম। শুধু হাত নয়, নয় শুধু মাথা, লেগেছে যে পাঁজরে, এসবই হলো মন্ত্রীর বিষ চোখের কুনজরে। কি এত বড় কথা? আমি তোমাকে কুনজর দিয়েছি? আপনি ছাড়া আর কে দেবেন? আমি একটা ছড়া বলতেও মহারাজের অনুমতি নেই। তুমি সেটুকু নেবার প্রয়োজন বোধ করো না। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে গোপাল? আমার মনে হয় মহারাজ, এবার দুজনেরই থামা প্রয়োজন। আমারও তাই মনে হয়। এই কথার কোনো শেষ নেই। এত কথায় নতুন কিছুই আবিষ্কার হবে না। হ্যাঁ, এই সময়টাই বড় অশুভ মহারাজ। কিন্তু গোপাল, তোমার যে পাঁজরে লেগেছে একবারও কিন্তু আগে বলনি তো। বললে একটি ওষুধ দিতাম। এসব বাহানা, ওর কিচ্ছু লাগেনি। ও কাল দেরি করে আসার জন্য এখন বাহানা বানাচ্ছে। আমাকে নিয়ে ছড়া টিপ্পনি কাটবার আপনি কে হে? আমার সম্বন্ধে বাজে কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে গোপাল? তুমি বলছো আমার বিষ নজরে তোমার লেগেছে? প্রমাণ আছে? প্রমাণ কি আমি সঙ্গে নিয়ে ঘুরি? গোপাল, তুমি ইচ্ছা করে দেরি করে এসেছো যাতে রানীমা তোমাকে রাখি পরাতে না পারে। এর মানে জানো গোপাল? আমি বলছি তুমি রানীমাকে অপমান করেছো। মহারাজ, আপনি বলুন, আমাদের সভাসদদের মধ্যে গোপাল কি কোনোভাবে থাকবার যোগ্য? না না না, সব কথা শুনে আমারও মনে হচ্ছে গোপাল তুমি বাহানা বানাচ্ছ। তুমি রানীকে অপমান করে রাজসভায় থাকবার যোগ্যতা হারিয়েছো। তুমি চলে যাও, চলে যাও রাজসভা থেকে। তোমাকে আমাদের আর প্রয়োজন নেই। যথা আজ্ঞা মহারাজ। এবার বুঝবে ঠেলা পুটির বাবা, কত ধানে কত চাল। নে নে, তোরা কাজ কর, তোরা কাজ শুরু কর।
এই রে, কে আসছে? তাই তো, একটা ছায়ামূর্তির মতো এগিয়ে আসছে। ওরা ওদিকটা কাজ করতে থাক, আমি এদিকটা দেখছি। এই কে? নবাবের চিঠি এসেছে, নবাব খাজনা চেয়ে পাঠিয়েছে। এবারে শুনছি তো ভালোই ফসল হয়েছে, তাই নবাবকেও ভালো রকমই খাজনা দেওয়া যাবে। নবাবও ভীষণ খুশি হবেন। মহারাজ, আমি যেটা বলতে চাইছি, কি তোমরা এভাবে রাজসভায়, কিছু কি হয়েছে? কেঁদো না, কাঁদলে না আমি বড় অসহায় বোধ করি। কি হয়েছে আমাকে বলো, আমি কিছু একটা উপায় বার করব। মহারাজ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এবার সুন্দর পাকা ধান হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে কেউ আমার জমিতে মই দিয়ে সব নষ্ট করে দিয়েছে। সে কি, কে করতে পারে এমন ভয়ানক কাজ? মন্ত্রী, তুমি তুমি কাউকে আন্দাজ করতে পারো? আগে না মহারাজ, একদম না। আপনাকে খাজনা দেবার মতো আমাদের যে কিছুই নেই মহারাজ, আমাদের যে সব হারালো। ঠিক আছে ঠিক আছে, তোমরা আর কেঁদো না, এখন ঘরে যাও তো যাও। যেই দোষী হোক সে নিশ্চয়ই শাস্তি পাবে। আর তোমাদের খাজনা পুরো মকুব। না না না, কোনো খাজনা দেবার প্রয়োজন নেই। না 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 না, আমি কিছুতেই মেনে নেবো না। কৃষ্ণচন্দ্র যা খাজনা পাঠিয়েছে তা না পাঠানোর মতোই। এইটুকু খাজনাতে কি হবে? কোথাকার কে পুঁটির বাবা তার পাকা ধানে কে মই দিয়েছে সেটা শুনে নবাব কি করবে? হ্যাঁ গো, আমার সোনার দুলের কি হলো? ধুত্তর, একেই দেখছো মহারাজের ওখানে চাকরি আমার চলে গেছে, সংসার কিভাবে চলবে সেটাই ভাবছি, ইনি এলেন সোনার দুলের কথা বলতে। ওরকম শখের চাকরি করাও যা আর না করাও তা। ওই যখন চাকরি করতে তখনও তো শুনতাম তোমার নাকি কড়ি মোহর কিছুই নেই। আমি কিচ্ছু শুনতে চাই না। সামনে আমার বোনপোর বিয়ে, তুমি যেখান থেকে পারো ধার দেনা করে হলেও আমার জন্য সোনার দুল তোমাকে নিয়ে আসতেই হবে। কি আবদার? আচ্ছা কাল যাবো শাকরার কাছে, বাকিতে যদি দেয়। ঘরে না বসে থেকে তাই যাও। খুবই গুরুগম্ভীর বিষয়। নবাব একটি পত্র পাঠিয়েছেন, আর তাতে বলা হয়েছে হয় নবাবের পুরো খাজনা চাই, নয়তো পুঁটির বাবার পাকা ধানে যে মই দিয়েছে তাকে তার চাই। এটা কি করে সম্ভব মহারাজ? কে পুঁটির বাবার পাকা ধানে মই দিল তা তো আমরা জানি না। জানতে হবে, তুমি যেহেতু রাজ্যের মন্ত্রী তাই তোমাকেই জানতে হবে। আচ্ছা, আমি দেখছি মহারাজ, ঠিক কি করা যায়। ভাবো ভাবো, তোমরা সবাই ভাবো। নবাব নবাব রীতিমতো অপমান করেছে আমাকে, বলেছে যে মই দিয়েছে তাকে না পেলে আমার গর্দান নেবে। আমি ভাবছি যে মই দিয়েছে না তার আমি গর্দান নেব। সোনার দাম যে অনেক বেড়ে গেছে গোপাল। আমি বুঝতে পারছি। ওই একটু অল্প সোনা দিয়ে খাতটা মিশিয়ে বানিয়ে দাও দেখি, মানে বেশ যেন চকচক করে আর কি, তাহলেই আমার গিন্নির মুখটা ঝকঝক করবে। কি যে বলেন গোপাল দাদা। আচ্ছা, এই আংটিতে কত ভরি সোনা আছে একটু মেপে দিন না। এই আংটি কোথায় পেলি বল? যাব বাবা, তোমাকে বলতে যাবো কেন? হ্যাঁ, এবার মারা খাবি কিন্তু। এটা মন্ত্রীর আংটি, আমি খুব ভালো করেই চিনি। তুই মন্ত্রীর আংটি চুরি করেছিস? চুরি করব কেন? মন্ত্রী মশাই আমাকে দিয়েছেন। মন্ত্রী মশাই এমনি এমনি তোকে এত দামি আংটি দিয়ে দিল? এটা আমি বিশ্বাস করব? সকাল সকাল এসব কি বাবারে? তোমরা দুজনেই যাও এখান থেকে, শেষে আমি না ঝামেলায় পড়ি। মহারাজ যদি জানতে পারে তাহলে আমারই বিপদ। কেলা তো হাজতে গেলেও ওর কিছুই যাবে আসবে না। আর গোপাল, তোমার তো চাকরি নেই, ধারে এখানে কিছুই হবে না। যাও 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 যাও। তুই যদি আমাকে পুরো কথা না বলিস তাহলে তোর জায়গা হবে গারদে, বুঝলি? যা ঘটেছে পুরো বল। বিশ্বাস করো, এটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে। কারণ ওই অন্ধকার রাতে মন্ত্রী পুঁটির বাবার জমিতে মই দিচ্ছিল, আর আমি সেখানে।
জমিতে মই দেওয়া দেখে ফেলেছিস? এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা আর সব ভুলে যা। চলে যেতে পারি, কিন্তু ভুলে যাব কি করে মন্ত্রী মশাই? আশা করি এটা পেলে নিশ্চয়ই ভুলে যাবি। এতে যা শোনা আছে তাই দিয়ে তুই আরাম করে থাকতে পারবি। আমি সব ভুলে গেছি। মহারাজ, এই হলো পুরো ঘটনা। আমি জানতে পেরেই ওকে রাজসভাতে নিয়ে এসেছি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমি কিছু করিনি, আমি শুধু দেখে ফেলেছিলাম। তুমিও দোষী। তোমার এই ঘটনার কথা আমাকে জানানো উচিত ছিল। কি ঘটনা মহারাজ? আপনি কি বুঝতে পারছেন না? চেলা আমার আংটি চুরি করে ধরা পড়েছে আর এখন নিজেকে বাঁচাবার জন্যে আমার নামে গল্প বানাচ্ছে। তাই নাকি মন্ত্রী মশাই? যদি আপনার আংটি চুরি হতো তাহলে আপনি নিজেই তো অভিযোগ করতেন। কই, আপনি তো তা করেননি। না মানে চুপ করো মন্ত্রী। তোমার শাস্তি আমি দেব না, নবাব দেবেন। নবাবের হাতে আমি তোমাকে তুলে দেব। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে বন্দি কর। শুধু আমাকে বন্দি করলেন মহারাজ? ঘটার বটাও আমার সাথে ছিল। তাদের কথাও মহারাজ ভাববে মন্ত্রী মশাই, আপনাকে ভাবতে হবে না। মন্ত্রীর 1 বছরের মাইনে যা মূল্য হয় সেটা পুঁটির পরিবার আর ভাগ চাষীদের দেওয়া হলো। আর গোপাল, তোমার কাছে আমি নিজেই লজ্জিত। তুমি রাজসভায় তোমার জায়গায় বসে আমার লজ্জার হাত থেকে মুক্তি দাও গোপাল। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদা, তুমি আমাদের যা উপকার করলে তা কোনোদিন ভুলবো না। রাখি পূর্ণিমার দিনে তুমি কাপড়ের পাড় ছিঁড়ে পট্টি বেঁধেছিলে আমার ক্ষতস্থানে, ওটাই ছিল আমার কাছে রাখি। তাই বোনের বিপদে আপদে রক্ষা করা তো আমার কর্তব্য। বলি কি গো, বলি উঠবে তো নাকি? এখন নয়, পরে পরে। পরে পরে তো বেলাই বয়ে যাবে, বয়েই যাবে, কিন্তু তুমি আর উঠবে না। এ আমি ভালো করেই জানি। তুমি সব জানো। এবার যাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। না, দেব না। বলি সামনেই রাখি পূর্ণিমা আসছে, সে কথা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, সর্বনাশ! তার মানে তোমার সেই পেটুক ভাইটা আবার আসবে আর ভুঁড়ি ফুলিয়ে গান্ডে পিণ্ডে খাবে? আই 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 আই, একদম আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার ওই একটা মাত্র ভাই। ভাবছি এবার রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহারে দেব। যাও না, যাও না, বাজার থেকে একটা ভালো ধুতি কিনে নিয়ে এসো না। শোনো, এখন না কাছে পয়সা কড়ি নেই গিন্নি। সে কোন সময় থাকে শুনি? এক কাজ করো, তুমি বরং মহারাজের কাছে গিয়ে কিছু পয়সা কড়ি চেয়ে আনো। কিন্তু কিন্তু ভাইকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে কিছুতেই পারবো না, বলে দিলাম। আরে গিন্নির ভাইয়ের জন্য ধুতি কিনতে গিয়ে আমার গামছা খুলে যাওয়ার উপক্রম হলো দেখছি। এবার কি করি? না, গিন্নি যেটা বলে গেল সেটাই করি আর কি। কি হলো মহারাজ? আজ এসে থেকে দেখছি আপনি গাল ফুলিয়ে বসে আছেন। কি আবার হবে? কৃষ্ণনগরের সীমানায় যে 1 কাঠা বেওয়ারিশ জমি আছে না, ওটা নবাব বাহাদুর কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু ওই জমির যিনি মালিক ছিলেন তিনি তো কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই কথাটা নবাব বাহাদুরকে বোঝাবে কি? উনি তো জেদ ধরে বসে আছেন, কিছুতেই ওই জমিটা ছাড়তে চাইছেন না। ওই জমিটা পেলে আমি পুরো কৃষ্ণনগর রাজ্যটা ঘিরে ফেলতে পারতাম। তাহলে শত্রু আক্রমণের ভয়ও থাকতো না। ঘরে শত্রু থাকতে আর বাইরের শত্রুর ভয় কিসের? মানে কি বলতে চাইছো গোপাল? আগে আপনাকে তো আমি কিছু বলিনি মন্ত্রী মশাই, আমি বলছি আমার শ্যালকের কথা। কেন কেন গোপাল, তোমার শ্যালক আবার কি করলো? কি আবার করবে? আমার গিন্নি জেদ ধরেছে যে এবারে রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার হিসেবে দেবে। এদিকে আমার ট্যাগ খালি। ও, এইবার বুঝেছি।
তাই তুমি সকাল সকাল ভুঁড়ি দোলাতে দোলাতে মহারাজের কাছে হাত পাততে এসেছো, তাই তো গোপাল? আগে আমার হাত আমি যেখানে খুশি পাতবো, তাতে আপনার কি মন্ত্রী মশাই? গোপাল, এখন আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই আমার মাথায় হাজার হাজার চিন্তা, এত কিছুর মাঝখানে আর টাকা টাকা করো না তো। আপনি বুঝতে পারছেন না মহারাজ, আজ আমার গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে নিয়ে না গেলে আমাকে খালি পেটে ঘুমোতে হবে। আপনি আমার গিন্নিকে চেনেন না মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। আর তুমিও নবাব বাহাদুরকে চেনো না গোপাল। নবাব বাহাদুরকে ওই 1 কাঠা জমি না ছাড়লে আমারও স্নান খাওয়া সব একেবারে মাথায় উঠবে। তার উপর আমার রাজ্যের গরিব চাষিরা ওই জমিতে আলু চাষ করেছে, আমি কিছুতেই ওই জমিটা নবাব বাহাদুরকে দিতে পারবো না। আগে গোপাল যখন আছে তখন আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। দরকার হলে আমি নবাব বাহাদুরের পায়ে ধরবো, ওনাকে বোঝাবো, কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করবই মহারাজ। গোপাল নিজের গিন্নিকে সামলাতে পারে না, আর বাংলার নবাবকে নাকি সামলাবে? হাসালে গোপাল, হাসালে। আগে হাসুন হাসুন, গোপাল ভাঁড়ের কাজই তো হাসানো। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। নবাব বাহাদুর? আরে এই মন্ত্রী, চিঠিতে কি লেখা আছে পড়ে ফেলো না। আগে এখনই পড়ছি মহারাজ। সর্বনাশ, নবাব বাহাদুর লিখেছেন আগামী পূর্ণিমার মধ্যে কৃষ্ণনগরের সীমানায় যে 1 কাঠা জমি আছে ওটা ওনার নামে লিখে না দিলে উনি আপনাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবেন। সর্বনাশ, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এই এবার কি হবে গো? যে করেই হোক মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। মহারাজ খুশি হলে আমার ট্যাগ আবার ভরে যাবে। মহারাজ খুশি, গিন্নিও খুশি, আর আমার শান্তি। মহারাজ, আর কোনো উপায় নেই, আপনি বরং জমিটা ছেড়ে দিন। না মহারাজ, তার আগে আমি একবার আমাদের নবাব বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই। নবাব বাহাদুর যা একগুঁয়ে লোক, ওনাকে বুঝিয়ে রাজি করানো আর ওই হাতিকে আলোয়ান পরানো একই ব্যাপার। আর গোপাল ভাঁড়ও কম যায় না রাজবৈদ্য। বেশ বেশ, তাই হবে। আমরা তাহলে কালই সকাল সকাল রওনা দেব। কই গো, একটু জল দাও। এবার আলু চাষ কেমন হচ্ছে গো? 2 পয়সা কড়ির মুখ দেখতে পাবো তো? চাষ তো ভালোই হচ্ছে, আলুর ফলনও ভালোই হবে আশা করি, কিন্তু জমিটা কতদিন থাকবে সেই হলো চিন্তার বিষয়। কেন কেন? মহারাজ তো নিজে তোমাকে অনুমতি দিয়েছে ওই জমিতে চাষ করার। সে হলেও ওই জমিটা নিয়ে মহারাজ আর নবাব বাহাদুরের মধ্যে অনেক দিন ধরেই টানাটানি চলছে। এই তো কদিন আগেও নবাব বাহাদুর লোক পাঠিয়েছিলেন জমিটা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। ওই জমিটা চলে গেলে আমাদের যে পথে বসতে হবে। হায় 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 ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। এই দেখুন জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে দলবল নিয়ে চলে এসেছেন। এসো এসো কৃষ্ণচন্দ্র, এসো। ওই জমিটা আমার নামে লিখে দিতে এসেছো বুঝি? না মানে আপনি আরেকবার একটু ভেবে দেখুন নবাব বাহাদুর, ওই জমিটা পেলে আমার কতটা উপকার হবে। উপকার তোমার হবে তাতে আমার কি? আর তুমি প্রজাদের ওই জমিতে চাষ করার অনুমতিও দিয়েছে শুনলাম। তোমার রাজ্যের এক প্রজা ওই জমিতে আলু গাছ বসিয়ে আলু চাষও শুরু করেছে। কি ভেবেছিলে কৃষ্ণচন্দ্র? আমি কিচ্ছু জানতে পারবো না? না না, আমি মানে নবাব বাহাদুর, ছোট মুখে বড় কথা, তাও বলি, ঝামেলা না করে আলোচনা করে সব মিটিয়ে নিলে হয় না? দেখেছেন জাহাপানা,
মহারাজ কৃষ্ণচন্দ্র যেই বিপদে পড়েছে অমনি গোপালকে বগল দাবা করে নিয়ে এসেছে। আলোচনা মানে কিসের আলোচনা? এই এই যেমন জমিটা যেমন আছে তেমনই থাক। ওই জমিতে যা চাষবাস হবে তার অর্ধেক নেবেন আপনি আর অর্ধেক নেবে মহারাজ। ভালোই বুদ্ধি ফেলেছো কৃষ্ণচন্দ্র, তাই গোপালকে সঙ্গে এনেছো। তবে আমিও ছেড়ে দেবো না, বুঝলে? দেখুন না নবাব বাহাদুর, যদি আলোচনা করে সব মিটিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। আপনি যে প্রস্তাব দেবেন আমরা তাতেই রাজি, শুধু জমিটা যেমন আছে তেমনই থাকবে। তাই নাকি? আমি যে প্রস্তাব দেবো তাতে তোমরা রাজি? বাবা বাবা বাবা, তাহলে শোনো কৃষ্ণচন্দ্র, আমি চাই ওই জমিতে কোনো মানুষ যেন পা না দেয়। ওই জমি আমি না পেলে কাউকে পেতেও দেবো না। আবার কেমন প্রস্তাব নবাব বাহাদুর? কেন কেন, একটু আগেই তো তোমার মন্ত্রী বলল আমি যে প্রস্তাব দেবো তোমরা নাকি তাতেই রাজি। আগে তাই হবে নবাব বাহাদুর, আমরা কেউ ওই জমিতে পা দেব না। কিন্তু ওই জমিতে আমাদের রাজ্যের এক গরিব প্রজা আলু চাষ করেছে, তাকে যদি আপনি অনুমতি দেন, যতদিন না ফসল ফলছে ততদিন ওই জমিতে পা দেওয়ার, তাহলে খুব উপকার হয় নবাব বাহাদুর। না 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 না, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি তখন আজ থেকে ওই জমিতে কেউ পা দেবে না, মানে কেউ পা দেবে না। কথার খেলাপ হলে আমি কিন্তু ওই জমি কেড়ে নেবো, এই বলে দিলাম। আচ্ছা, মুশকিল তো। পুটির বাবা ওই জমিতে এত টাকা খরচা করে আলু চাষ করেছে, ফসলের মুখ না দেখলে যে ওদের পরিবারটা পথে বসবে। এদিকে নবাব বাহাদুরও জেদ ধরে বসে আছেন। না, এবার কিছু একটা করতেই হবে। এই তোদের গোপাল দাদু বাড়িতে নেই। কোথায় গেছে গোপাল দাদু? তোদের গোপাল দাদু মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে গেছে। আর তোরা চারজন কেন? মুটিকে দেখছি না তো। ওই জন্যই তো আমরা গোপাল দাদুর কাছে এসেছি দিদা। পুটি বলেছে এবার নাকি ও আমাদের রাখি পরাবে না। সে কি? পুটির আবার কি হলো? কারবার কি হয়েছে? পুটির গো পুটির। পুটি বলছে এবার নাকি ও রাখি পরাবে না। এই ন্যাপলা, গুলটে, ন্যাপা, পুচকে, তোরা কিছু বলিসনি তো পুটিকে? না গোপাল দাদু, আমরা কিচ্ছু বলিনি। চল তো একবার কি দেখে আসি পুটির আবার কি হলো। পুটি, এই পুটি, পুটি, এই যে কি হয়েছে রে তোর? কিছু না গোপাল দাদু। না 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 না, কিছু একটা তো হয়েছে, বল বল বল। জানো তো গোপাল দাদু, এবার আলু চাষ কেমন হচ্ছে গো? দুটো পয়সা কড়ির মুখ দেখতে পাবো তো? চাষ তো ভালোই হচ্ছে, আলুর ফলনও ভালোই হবে আশা করি। কিন্তু জমিটা কতদিন থাকবে সেই হলো চিন্তার বিষয়। ওই জমিটা নিয়ে মহারাজ আর নবাব বাহাদুরের মধ্যে অনেক দিন ধরেই টানাটানি চলছে। ওই জমিটা চলে গেলে আমাদের যে পথে বসতে হবে। হায় 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 হায়। তাহলে এই ব্যাপার। আমরা খুব গরিব গোপাল দাদু, আর রাখি পরালে ভাইদের উপহার কিনে দিতে হয়, কিন্তু উপহার কিনতে গেলেও তো পয়সা দরকার হয়। তাই তুই কাউকে রাখি পরাবি না বলেছিস, তাই তো? হ্যাঁ গোপাল দাদু। পাগলি মেয়ে একটা। শোন, তুই কোনো চিন্তা করিস না পুটি, তোদের গোপাল দাদু বেঁচে থাকতে তোদের কোনো আনন্দই মাটি হবে না। আসছে পূর্ণিমায় তুই সবাইকে রাখি পরাবি। কি মজা, কি মজা। এবারে আমাকে একটু বুদ্ধির গোড়ায় ধুনো দিতে হবে। একটা জব্বর দেখে উপায় বার করতে হবে যাতে মহারাজও খুশি হয় আর বাচ্চারাও। এই ওঠো ওঠো, এই জমি থেকে ওঠো। কেন উঠবো কেন? আপনারা কারা? আমরা নবাব বাহাদুরের প্রহরী। নবাব বাহাদুরের হুকুম, আজ থেকে যেন কেউ ওই জমিতে পা না দেয়। হ্যাঁ, তাই জমি পাহারা দেওয়ার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। এবার তাড়াতাড়ি জমি থেকে পা তুলে নাও, না হলে সারা জীবন কারাগারে কাটাতে হবে, এই বলে দিলাম।
না না না, আমার ঘর সংসার বউ বাচ্চা আছে, আমি কারাগারে থাকলে ওদের দেখবে কে? আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। মহারাজ, এই যে মন্ত্রী, তুমি হলে যত নষ্টের মূল। কেন মহারাজ, আমি আবার কি করলাম? তোমাকে কে বলেছিল, কে বলেছিল নবাব বাহাদুরের সামনে মুখ খুলতে? এই তোমার জন্যই নবাব বাহাদুর অমন একখানা প্রস্তাব দিলেন, আর আমাদেরও সেটা মুখ বুঝে মেনে নিতে হলো। একটু বোঝার চেষ্টা করুন মহারাজ, তখন ওরকম না বললে নবাব বাহাদুর আরো রেগে যেতেন। এখন জমিটা নবাব বাহাদুরেরও না, আপনারও না। সেটাই তো সমস্যা। ওখানে আলু চাষ করেছে আমারই রাজ্যের এক প্রজা, তার কি হবে শুনি এখন? তার কথা বাদ দিন, জমির ঝামেলা মাথা থেকে নেমেছে এই অনেক। মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। তুমি তো ওই জমিতে আলু চাষ করেছিলে, কি তাই না? আগে হ্যাঁ মহারাজ, একটু আগে নবাব বাহাদুরের দুজন প্রহরী এসে আমাকে জমি থেকে পা তুলে নিতে বললেন, আর বললেন ওই জমিতে আর কোনোদিনও পা না দিই, তাহলে নাকি আমাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে। সে কি? এক কাজ করো, তুমি বরং চাষবাস ছেড়ে অন্য কোনো ব্যবসা শুরু করো। ওই জমিতে আর কোনো মানুষই পা দিতে পারবে না। অনেক কষ্ট করে ওই জমিতে আলু চাষ করেছি মহারাজ, ফসল তুলতে না পারলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাকে সাহায্য করুন মহারাজ, আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মরে যাবে। গোপাল ভাঁড় বেঁচে থাকতে সেটা হবে না পুটির বাবা। গোপাল, ওহ, তুমি আবার কি করবে? দেখুন না শুধু কি করি। পুটির বাবা, বল গোপাল দাদা। আসছে রাখি পূর্ণিমার মধ্যে তোমার গাছের আলু ফলবে তো? সে রোজ যদি গাছে জল দেওয়া যায় তাহলে ফলবে বই কি। বেশ, তুমি রোজ তোমার চাষ করা আলু গাছে জল দেবে, কিন্তু পাশের জমিতে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ভুলেও ওই জমিতে পা দেবে না। তারপর বাকি কাজটা গোপাল করবে। এই গোপাল, কি চলছে বলো তো তোমার মাথায়? বুদ্ধি মহারাজ, বুদ্ধি। আমি ঠিক ওই জমির আলু বার করে আনবো, তাও জমিতে পা না দিয়ে। সত্যি? আগে সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ফসলের মুখ তুমি দেখবেই পুটির বাবা। গোপাল ভাঁড় কথা দিল। বেশ বেশ গোপাল, আমার না তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আর মহারাজ, আমার দিকটাও একটু দেখুন এবার। সবই তো জানেন আপনি মহারাজ। এই না, এটা দিয়ে আপাতত কাজ চালাও, বাকিটা দেব কাজ হওয়ার পর। ধন্যবাদ মহারাজ। এটা দিয়ে গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে আপাতত গিন্নির মুখ বন্ধ করি, তারপর নবাবের মুখ বন্ধ করব রাখি পূর্ণিমার দিন। চলি মহারাজ। আপনি আবার গোপালের ফাঁদে পা দিলেন মহারাজ। গোপাল ওসব কিচ্ছু করবে না, ও আপনাকে বোকা বানিয়ে মোহন নিয়ে গেল। চুপ কর তো মন্ত্রী, বেশি বকবক করলে না তোমাকে ওই জমিতে ছেড়ে দিয়ে আসবো। তারপর নবাব বাহাদুর তোমার দুই ঠ্যাং খুলে যখন হাতে দিয়ে দেবেন তখন বুঝবে ঠেলা। ওরে বাবারে, না 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 না, আমি আর কিচ্ছু বলবো না। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাস্তা বানাতে। কোথায় যাওয়ার রাস্তা গোপাল দাদু? দাঁড়া দাঁড়া, সব যদি এখনই বলে দিই তাহলে কাল সকালে চমকটা দেব কি করে? তাই মুখ বন্ধ, চল তাড়াতাড়ি। এই যে পুটির বাবা, তাড়াতাড়ি চলে এসো, আলু তুলতে যেতে হবে তো। হ্যাঁ, কি বলছো গোপাল দাদা? ওই জমিতে পা দিলে যে নবাব বাহাদুর আমাকে কারাগারে ঢুকিয়ে দেবেন বলেছেন। গোপাল থাকতে ওটি হবে না যে। এই গোপাল, আরে তুমি কি করেছো বলো তো? চলুন মহারাজ, গেলেই সব দেখতে পাবেন।
ওই দেখুন মহারাজ, নবাবের দুজন প্রহরী দাঁড়িয়ে জমি পাহারা দিচ্ছে। দিক, ওদের কাজ ওরা করুক, আর আমাদের কাজ আমরা। এটা কি গোপাল দাদা? এটা হলো সুড়ঙ্গের মুখ। এই রাস্তা ধরে গেলে সুড়ঙ্গ তোমাকে নিয়ে যাবে ওই জমির নিচে, যে জমিতে তুমি আলু চাষ করেছো। আর আমরা সবাই জানি আলু হয় মাটির নিচে, তার ফলে তোমাকে আর ওই জমিতে পা দিয়ে ফসল বার করতে হবে না পুটির বাবা। তুমি এই সুড়ঙ্গ ধরে গেলেই ফসল পাবে। তাই নাকি? তবে আমি এক্ষুনি যাচ্ছি গোপাল দাদা। বাহ গোপাল, বাহ, দারুণ বুদ্ধি তো। গোপাল ভাঁড়ের বুদ্ধি দারুণ না হয়ে উপায় আছে মহারাজ। সত্যি তো। ইস, এই বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন? আগে সারাদিন কি করে চুরি করা যায় সেই চিন্তা মাথায় ঘুরলে ভালো চিন্তা আসবে কি করে মন্ত্রী মশাই? এই দেখুন মহারাজ, আমার চাষ করা ফসল, এবার এগুলো বাজারে বিক্রি করে আমি সংসার চালাতে পারবো, আমার ছেলে মেয়েগুলো খেয়ে পড়ে বাঁচতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। সব হয়েছে এই গোপালের জন্য, তাই ধন্যবাদ দিতে হলে আমাকে নয়, গোপালকে দাও। একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ। তাহলে এক কাজ করো, আজ তো রাখি পূর্ণিমা, তোমরা সবাই রাজবাড়িতে চলে এসো। আজ এই শুভ দিনে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। কি খাবো মহারাজ? কেন, লুচি আর ওই জমির আলু। আমি নিজে দাম দিয়ে কিনবো ওই জমির আলু। কি আমাকে বিক্রি করবে তো? কি যে বলেন মহারাজ, অবশ্যই অবশ্যই করব। কি কৃষ্ণচন্দ্র এত বড় সাহস! এই উজির, ঘোড়া বের করো, আমি এক্ষুনি কৃষ্ণনগরে যাব। তোমাকে আর দুটো লুচি দিই গোপাল? দুটো কেন, যে কটা হাতে ওঠে সে কটাই দিন। এই কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস, তুমি আমার বারণ সত্ত্বেও ওই জমির ফসল বার করলে? হ্যাঁ, আমি তো আপনার কথা অমান্য করিনি নবাব বাহাদুর। আপনি বলেছিলেন ওই জমিতে যাতে কেউ পা না দেয়। পা না দিলে ওই জমির আলু বার করলে কি করে? আগে শুধু আলু বাড়ি করিনি নবাব বাহাদুর, সেই আলু দিয়ে বানানো আলুর দম আর লুচিও খাচ্ছি। দেখেছেন জাহাপানা, কত বড় সাহস! আমি জানতে চাই কি করে জমিতে পা না দিয়ে তোমরা এই কাজ করলে? এ তো জলের মতন সোজা নবাব বাহাদুর। নবাব বাহাদুর, এই টেকো গোপালের বুদ্ধিতে সবই সম্ভব। ওই আলু চাষ করা জমির ঠিক পাশে একটা সুড়ঙ্গ খুঁড়লাম, আর সেই সুড়ঙ্গ দিয়ে ঢুকে জমির নিচ থেকে আলু বের করে নিয়ে এলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। বাপরে বাপ, দারুণ বুদ্ধি তো তোমার গোপাল। তাহলে আসলে আমি কপাল করে একটা গোপাল পেয়েছি, কি বলে নবাব বাহাদুর? সে তো বটেই, সে তো বটেই। গোপাল শুধু কৃষ্ণনগরের গর্ব নয়, গোটা বাংলার গর্ব। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। আপনাদের এই পায়ে পা দিয়ে ঝগড়া বন্ধ করে রাখি পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা একে অপরকে কাছে ডেকে নিন না, তাতে বাংলারই ভালো। এই কথাটা তো মন্দ বলনি। কই কই কই, রাখি দাও আমাকে, আমি কৃষ্ণচন্দ্রকে রাখি পরিয়ে দিতে চাই। এই আমি কৃষ্ণচন্দ্রের হাতে রাখি বাঁধলাম। আজ থেকে সমস্ত ঝগড়া বন্ধ। আর উপহার হিসেবে আমি ওই এক কাঠা জমি কৃষ্ণচন্দ্রকে দিলাম। এবার খুশি তো? খুব খুব খুশি। যাক, সব ভালো তার, শেষ ভালো যার। ওদিকে গিন্নিও খুশি, এদিকে মহারাজও। রানীমা, আরে আমাকে আর কটা লুচি দিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.